বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের চতুর্থ অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প শাহজাহানের যতুগৃহ শুরু করছি। শেষ রাতে একটা প্যাঁচা ডাকবেই ডাকবে, ডেকে জানিয়ে দেবে দিন আসছে। প্যাঁচার ডাক শুনে বাবা চমকে উঠলেন। বাবার গান থেমে গেল। ঘরের চারপাশে তাকালেন। রাত ফিকে হতে চলেছে। বাবার নেশাও ফিকে হচ্ছে। আমাদের দেখতে পেয়েছেন। বিরাজ, তোমার ঘরে এরা কারা? তুমি কি বিয়ে করেছ? বিরাজ কাকু সামান্য হেসে বললেন, এরা তোমারই ছেলে মেয়ে রেভু। দীপাকে তো তুমি মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছ। বাবার মুখটা কেমন যেন বেঁকে গেল। কি যেন মনে করার চেষ্টা করছেন। সেই রাত সিঁড়ির ধাপে মা পড়ে আছেন। অসম্ভব রক্ত ঝরছে। চারিদিক নিস্তব্ধ। শুধু ঘরের দেওয়ালে একটা ঘড়ি টিকটিক করছে। দূরে কল থেকে বালতিতে জল পড়ছে টিপটিপ করে। বাবার মুখ দেখে মনে হলো সেই রাত তার চোখের সামনে ফিরে আসছে। বুকটা ভাঙতে ভাঙতে কান্নায় ভেঙে পড়ল। দুহাতে মুখ ঢেকে বাবা আকুল হয়ে কাঁদছেন। এইভাবে আমি কখনো কাউকে কাঁদতে দেখিনি। কিছু ভেঙে ফেলে এ যেন শিশুর অসহায় কান্না। একটা কাক ডাকছে, দিনের প্রথম কাক। কি তীক্ষ্ণ কর্কশ আওয়াজ। বাবা অপরাধীর মতো মুখ করে বসে আছেন। বিরাজ কাকু রাজার অফিসে বেরোনো হলো না। গোটা আস্তে খালি চায়ের কাপ ঘরের এখানে ওখানে ছড়ানো। কোনোটায় চায়ের তলানির সঙ্গে সিগারেটের টুকরো আর ছাই, কোনোটায় পোড়া দেশলাই কাঠি, কোনোটায় ফেলে দেয়া সাদা কাগজ। বাবা সকাল থেকে কাপের পর কাপ চা খাচ্ছেন, সিগারেটের পর সিগারেট। ধোঁয়ায় ধোঁয়ায় ঘর ছেয়ে গেছে। আমার আর শিখার সঙ্গে একটাও কথা বলেন নাই। আমার বাবা হলেন রাতের মানুষ। দিনের আলোয় কেমন যেন অসহায়। রাতের প্রাণী দিনের আলোয় যেমন অস্বস্তি বোধ করে, বাবার চোখে মুখে ঠিক সেই রকম এক ধরনের অস্বস্তি। বিরাজ কাকু একবার সেই রাতের প্রসঙ্গ তুলতে চেয়েছিলেন। বাবার চোখের সামনে হাত আড়াল করে বললেন, আমাকে ভুলতে দাও, ভুলতে দাও। বাবা যেন চোখের সামনে আমার রক্তাক্ত মাকে দেখে শিউরে উঠলেন। বেলা 3টের সময় বাবা বললেন, বিরাজ, একটা ট্যাক্সি ডাকো। কোথায় যাবে? হাসপাতালে। খুব ভালো কথা। বিরাজ কাকু ট্যাক্সি ডাকতে গেলেন। আমরা তখন রাস্তার দিকের বারান্দায়। বাবাকে চিরকালই কেমন যেন অচেনা মনে হয়। সকাল থেকে আজ যেন আরও বেশি অচেনা মনে হচ্ছে। আমার মায়ের চেয়ে কত বেশি স্বাস্থ্যবান, বলিষ্ঠ, কত বেশি যুবক। চোখ মুখ যেন বেশি কঠোর আর নিষ্ঠুর। বাবা ঘরের দরজা বন্ধ করে দিলেন। কেন দিলেন? বোধহয় একটু একা থাকতে চান নির্জনে। বাইরে থেকে আমি শুধু একবার গেলাসের আওয়াজ পেলুম ঠুন করে। কি জানি, ওষুধ খাচ্ছেন হয়তো। শিখা ফিসফিস করে বলল, বাবা আমাদের সঙ্গে কেন কথা বলছে না? কেন রে দাদা? আমি কি করে বলবো? আমি বাবার মনের খবর কতটুকু জানি? শুধু জানেন আমার মা। বারান্দা থেকে দেখলাম ট্যাক্সি আসছে। বিরাজ কাকু উপরে এসে দরজায় টোকা মারলেন। ভেতর থেকে গম্ভীর গলায় বাবা বললেন, দাঁড়া, খুলছি। বেশ কিছুক্ষণ পর বাবা বেরিয়ে এলেন। পরনে ধুতি পাঞ্জাবি, চোখে সোনালি চশমা, চোখ দুটো গোলাপি লাল।
পায়ে ঝকঝকে জুতো। বাবাকে দেখে আমার ভীষণ হাসি পেল। বাবা যেন বিয়ে করতে যাচ্ছেন। বিরাজ কাকু আমার দিকে তাকিয়ে বললেন, কি তোরা রেডি তো? বাবা যেন কেমন কুঁকড়ে গেলেন। ওরাও যাবে নাকি? যাবে না? মাকে দেখতে যাবে না? বাবা হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করলেন, তোমরা কি পুলিশে ডায়েরি করেছ? বিরাজ কাকু অবাক হয়ে বললেন, সে কি, ডায়েরি করব কেন? তোদের স্বামী স্ত্রীর ব্যাপার, এ তো হতেই পারে। বাবা বললেন, না, মারাও তো যেতে পারে। তুই একটা পাগল, মাথায় সামান্য লেগেছে, তাতে মারা যাবে কেন? বাবা মুখ নিচু করে কি যেন ভাবলেন, তারপর বললেন, আমি কি করেছিলুম, কেন করেছিলুম, কিছুই আর মনে নেই। আমাকে তোমরা ভুলতে দাও, আমাকে তোমরা শাস্তি দাও। বিরাজ কাকু এইবার ধমকিয়ে উঠলেন, তুই খুব বাড়াবাড়ি করে ফেলেছিস রিভু, এখন তুই আবার এসব খেলি কেন? বাবা চাবুক খাওয়া মানুষের মতো চমকে উঠলেন, কি বললি, খেয়েছি কেন? বিরাজ, হু ইজ মাই ফ্রেন্ড? কে আছে আমার? রঙ্গমঞ্চ খালি হয়ে যাবার পর আমার পাশে কে থাকে? শেষ দর্শক চলে যাবার পর কে থাকে? আমার পাশে কে থাকে? আমিই থাকি। আমি যখন নির্জন রাস্তায় পায়ে পায়ে বাড়ির দিকে ফিরতে থাকি, তখন কারা আসে আমার পেছনে পেছনে? এক পাল নেড়ি কুকুর। তখন মুগ্ধ দর্শকের হাততালি তাদের বাহবা নয়, কুকুরের ঘেউ ঘেউ আমার পেছনে ফেরে। কেন ঘেউ ঘেউ? আমি যে অপরিচিত, মধ্যরাতের মাতাল। দীপা কি সেই কুকুরের একটি? একই কথা তুমি বলছো রিবু? ঠিকই বলছি। দীপা সেদিন আমাকে মাতাল বলেছিল, লম্পট বলেছিল। আমি নাকি থিয়েটারের ওই মেয়েটার সঙ্গে, যে জাহানারা সাজে, তার সঙ্গে রাত কাটায়। ফুল ফুল মূর্খ! জাহানারা আমার মেয়ে। চরিত্রর সঙ্গে জীবন না মেলাতে পারলে অভিনয় হয় কি বিরাজ? হয় না। অভিনয় অভিনয় নয়, জীবন জীবন। কে বুঝবে? কাকে বোঝাবো? বাবার সারা শরীর ঠক ঠক করে কাঁপছে। বিরাজ কাকু বাবার কাঁধে হাত রেখে বললেন, রিভু, তোকে আমরা বুঝতে পারিনি রে। তুই যে কত বড়, কাজী তার বিচার করবে। তুই যে কত বড়, কাজী তার বিচার করবে।